সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, গত রাতে ইয়েমেনের হুতি সমর্থিত সেনাবাহিনী সৌদি আরবের দুটি জাহাজে হামলা চালিয়েছে। বাব আল মানদেব প্রণালী পার হতে দেয়নি। এই ঘটনায় সৌদি আরব কী করলো এবং পাকিস্তান কি বলেছে তা নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে। এর পাশাপাশি হরমুজ প্রণালীতেও দুটি জাহাজে হামলা হয়েছে, একটি জাহাজে আগুন ধরে গেছে। এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাজারে তেলের দাম মারাত্মকভাবে বেড়ে গেছে। এখন আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড অয়েলের দাম $96.27। গতকালকের চেয়েও সেটা বেড়ে গেছে। আর এক ব্যারেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট যে তেল, তার দাম $94.07। পরিস্থিতি যেখানে যাচ্ছে তাতে মনে হচ্ছে আন্তর্জাতিক তেলের বাজার মারাত্মকভাবে অস্থিতিশীল হয়ে উঠবে। এদিকে জর্দানে নিহত মার্কিন সেনাদের লাশ আমেরিকায় পৌঁছানোর পর সেই সমস্ত লাশ গ্রহণ করার আগে সাংবাদিকদের কাছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সেনা হত্যার জন্য ইরানকে চড়া মূল্য দিতে হবে। এবং তিনি বলেছেন, ইরানের উপরে বোমা হামলা চালানোর জন্য বোমারু বিমানগুলো প্রস্তুত করা হচ্ছে। আমরা এর প্রস্তুতির কথা কিন্তু কম বেশি জানতেও পারছি। কিন্তু ইরান কি করবে? ইরান পরিষ্কার করে ঘোষণা দিয়েছে, 2-3টা ঘোষণা আছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে ঘোষণা আছে যে তারা চোখের বদলে চোখ এই নীতি অনুসরণ করবে সামরিক ক্ষেত্রে এখন থেকে। এপাশে ইরানের সামরিক বাহিনীর যিনি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আকরামিনিয়া, তিনি বলেছেন ইরানের সামরিক বাহিনী আগের চেয়ে বেশি প্রস্তুত এবং আমেরিকা যদি স্থল অভিযান চালাতে যায় তাহলে তারা মারাত্মক রকমের বিপর্যয়ের মুখে পড়বে। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরান চুক্তির জন্য মরিয়া হয়ে উঠেছে। তবে একই জায়গায় তিনি বলেন যে পরিস্থিতি দেখে মনে হচ্ছে ইরান চুক্তি করতে চায় না, এই জন্য তাদেরকে মূল্য দিতে হবে। একবার বললেন ইরান চুক্তির জন্য মরিয়া হয়ে উঠেছে, আবার তিনি বলছেন যে চুক্তি চায় না, এর জন্য মূল্য দিতে হবে। আসলে বাস্তবতা কি? অন্যদিকে গতকাল জর্দানের প্রিন্স হাসান এবং প্রিন্স ফয়সাল বিমান ঘাঁটিতে ইরান হামলা চালিয়েছিল। এই হামলায় 8টি মার্কিন MQ-9 রিপার ড্রোন, একদম ব্র্যান্ড নিউ রিপার ড্রোন ধ্বংস হয়েছে এবং 2টি ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই হামলায় 2টি ভারী অর্থাৎ হেভি হেলিকপ্টার ধ্বংস হয়েছে এবং কয়েকজন সেনা হতাহত হয়েছে। এপাশে সামাজিক মাধ্যমে আরেকটি খবর ছড়িয়েছে গত রাতে দেখলাম, কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি থেকে আমেরিকা তাদের সমস্ত বিমান এবং সেনা সরিয়ে নিয়েছে, একদম খালি। এর কারণ কি? সুপ্রিয় দর্শক, এই সমস্ত বিষয় নিয়েই আমরা এখন বিস্তারিত আলোচনা করব। আশা করি ভিডিও ভালো লাগবে আর আপনারা শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, আমরা আলোচনা একেবারে শুরু করি। বাব আল মানদেব প্রণালীতে হুতি সমর্থিত সামরিক বাহিনী সৌদি আরবের 2টি জাহাজে হামলা চালিয়েছে গত রাতে। এখনও পর্যন্ত কেউ কেউ বলছে হামলার দাবি করেছে, বাট এ নিয়ে কিন্তু পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে আলোচনা পর্যন্ত হয়ে গেছে। হামলায় একটি জাহাজে আগুন ধরে গেছে, সেই ভিডিও ছড়িয়ে পড়েছে, আর একটি জাহাজ ফিরে গেছে। তার মানে ইয়েমেন একদম কার্যকরভাবে তারা যে কথা বলেছিল ঠিক সেইভাবেই বাব আল মানদেব প্রণালীতে সৌদি আরবের বিরুদ্ধে অবরোধ বাস্তবায়ন করা শুরু করেছে। ইয়েমেনের পক্ষ থেকে বলা হচ্ছে যে সৌদি আরব গত 11-12 বছর ধরে যে অবরোধ দিয়ে রেখেছে ইয়েমেনের বিশেষ করে সানা ভিত্তিক যে সরকার, তাদের বিরুদ্ধে আকাশপথে, নৌপথে এবং স্থলপথে, তার জবাবে এই হুতি সমর্থিত সরকার সৌদি আরবের বিরুদ্ধে এই ব্যবস্থা নিল। সেক্ষেত্রে এখন হয় ইয়েমেনের সাথে হুতিদের সাথে যুদ্ধ করতে হবে সৌদি আরবকে, অথবা একটা মীমাংসায় আসতে হবে। এই প্রেক্ষাপটে অর্থাৎ এই যে সৌদি জাহাজের উপর হামলা চালালো, সেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে টেলিফোনে কথা বলেছেন। গতকাল পাকিস্তান যে বিবৃতি দিয়েছিল তাতে পাকিস্তানের এই যুদ্ধ সংঘাতে জড়িয়ে পড়ার একটা সমূহ আশঙ্কা তৈরি হয়েছিল। সেই জায়গা থেকে আশঙ্কা করছিলাম যে এই বাব আল মানদেব প্রণালীকে কেন্দ্র করে পাকিস্তানও কি যুদ্ধে জড়িয়ে যায় কিনা। কিন্তু এখন পাকিস্তান সরকারের পক্ষ থেকে বিশেষ করে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ
সৌদি আরবের সাথে টেলিফোনে কথা বলেছেন এবং সেই আলাপে মোটামুটি বোঝা যাচ্ছে যে এখনই পাকিস্তান জড়িয়ে যাচ্ছে না বা যায়নি। শেহবাজ শরীফ বলেছেন যে হুতিরা যে কাজ করেছে, অর্থাৎ ইয়েমেনের হুতি সমর্থিত সামরিক বাহিনী যেটা করেছে সেটা নিন্দারযোগ্য, গ্রহণযোগ্য না। এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং পাকিস্তান সৌদি আরবের পাশে আছে। অনেকটা সান্ত্বনামূলক কথা। 2025 সালের সেপ্টেম্বর মাসে পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে যে নিরাপত্তা বা প্রতিরক্ষা চুক্তি সই হয়েছিল, যে চুক্তির কারণে পাকিস্তান সৌদি আরবের পক্ষে যুদ্ধ করতে বাধ্য, সেই চুক্তির অনুসারে পাকিস্তান কিন্তু এখনই জড়িয়ে গেল না বা সেই রকম কোনো আলামত আপাতত দেখা যাচ্ছে না। দেখা যাক আসলে পরিস্থিতি কোথায় যায়। তবে পাকিস্তান যদি এই মুহূর্তে যুদ্ধে জড়িয়ে যায় তাহলে পরিস্থিতি অনেক বেশি ভয়ঙ্কর হয়ে উঠবে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অনেক বেশি নাজুক হবে এবং পাকিস্তানের নিজের অবস্থান মারাত্মকভাবে ক্ষুণ্ণ হবে। তার প্রতিদ্বন্দ্বী যে ভারত, ইসরায়েল, তারা কিন্তু সুযোগ নেবে। এই বিষয়গুলো পাকিস্তানকে নিশ্চয়ই মাথায় রাখতে হচ্ছে। দেখা যাক আসলে পরিস্থিতি কোন দিকে যায়। এদিকে আমি এখানেই বলে রাখি, তেল এবং তেলবাহী জাহাজের যখন প্রশ্ন আসলো সেখানে আরও কয়েকটা খবর আছে, আমি সেই খবরগুলোও এখানেই দিয়ে দিই। গতকাল বাব আল মানদেব প্রণালীতে এই হামলার পর হরমুজ প্রণালীতেও কিন্তু দুটো জাহাজে হামলা হয়েছে, একটি জাহাজে আগুন ধরে যায়। ইরানের পক্ষ থেকে পরিষ্কার করে বলা হয়েছে যতক্ষণ পর্যন্ত না আন্তর্জাতিক জাহাজগুলো, আন্তর্জাতিক কোম্পানিগুলো বা জাহাজ কোম্পানিগুলো ইরানের নির্দেশিত পথে চলাচল করবে ততক্ষণ পর্যন্ত এইরকম হামলা চলতে থাকবে। আমেরিকার নিরাপত্তায় যেন কোনো জাহাজ চলাচল না করে। ইরান বলছে নিরাপত্তা আমরাই দেব এবং আমাদের নির্দেশিত পথেই চলতে হবে, তাছাড়া কোনো জাহাজ নিরাপদ থাকবে না। যখন এইরকম পরিস্থিতি, তখন কিন্তু আন্তর্জাতিক বাজারে তেলের দাম আজ বৃহস্পতিবার 23 জুলাই আরও অনেক বেড়ে গেছে। প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড অয়েলের দাম $96.27। আর আগেই বলেছি ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট যেটা আমেরিকান অয়েল, তার দাম হচ্ছে $94.07। তারপরে এটাই হচ্ছে তেলের বাজারে সবচেয়ে বেশি দাম। তো হরমুজ প্রণালী এবং বাব আল মানদেব প্রণালীর যে পরিস্থিতি, তাতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে গেছে এবং আরও অনেক বেশি তেলের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। গ্যাসের দামও তাই। এবং এর প্রেক্ষাপটে আন্তর্জাতিক অর্থনীতি মারাত্মকভাবে অস্থিতিশীল হয়ে উঠবে। এখনই যদি এই বিষয়ে আন্তর্জাতিক অঙ্গন থেকে কূটনৈতিক উদ্যোগ না নেওয়া হয়, তাহলে আমাদের বাংলাদেশের মতো ছোট ছোট যে সমস্ত দেশ বা ছোট অর্থনীতির দেশ যেগুলো আছে, তারা সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে। এখনই এই ব্যাপারে আমি এই ভিডিওর মাধ্যমে বাংলাদেশ সরকারের প্রতিও একান্তই অনুরোধ জানাবো, আহ্বান জানাবো, যদি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সম্ভব হয় তাহলে এখনই উদ্যোগ নেওয়া উচিত, যাতে এই সংকটের দ্রুত সমাধান করা যায়। বিশেষ করে সৌদি আরবের সাথে, পাকিস্তানের সাথে এবং ইয়েমেনের সাথে, ইরানের সাথে, চীনের সাথে, তুরস্কের সাথে, এই সমস্ত দেশগুলোর সাথে আলাপ আলোচনা করে এই সংকট দ্রুত নিরসন করা দরকার। এদিকে গত 11 মার্চ হরমুজ প্রণালীতে ইরানের হামলার শিকার হয়েছিল থাইল্যান্ডের একটি জাহাজ মায়ুরি নারী। এই জাহাজে 3 জন নাবিক নিহত হয়েছিল এবং 3 জন নাবিক বেঁচে যায়। সেই নাবিকেরা আজকে ওই জাহাজ কোম্পানির মালিকের বিরুদ্ধে মামলা করেছে। তারা বলেছে যে ইরানের হুঁশিয়ারি অমান্য করে আমাদেরকে এই জাহাজ চালানোর নির্দেশ দিয়েছিল মালিক পক্ষ। মালিকের এই অমান্য করার কারণে 3 জন নাবিক নিহত হয়েছে এবং আমরা সেখান থেকে কোনো রকম বেঁচে ফিরেছি। এই যে সংকট, এই যে ক্ষয়ক্ষতি, জীবনের ঝুঁকি বা ক্ষতি হলো এবং তাদের চাকরিও চলে গেছে সম্ভবত, এই ক্ষতিপূরণ বাবদ মালিককে ব্যবস্থা নিতে হবে, এই জন্য সেই জাহাজের মালিকের বিরুদ্ধে মামলা করেছে। সুপ্রিয় দর্শক, এবার আমরা মধ্যপ্রাচ্যের, বিশেষ করে ইরান, সৌদি আরব, আমেরিকা, এখানকার কি পরিস্থিতি সেই বিষয়গুলো নিয়ে একে একে আলোচনা করি। আমেরিকান টাইম গতকাল বুধবার এবং বাংলাদেশ টাইম আজ বৃহস্পতিবার মার্কিন প্রতিনিধি পরিষদে সামরিক বাজেট পাশ হয়েছে $1.5 ট্রিলিয়ন। গত বছর এই সামরিক বাজেট ছিল $900 বিলিয়ন, আর সেখানে $1.5 ট্রিলিয়ন মানে $600 বিলিয়ন বাড়ানো হলো। তার মানে দাঁড়াচ্ছে আমেরিকা এই বছরে ব্যাপকভাবে যুদ্ধ বিগ্রহে জড়িত হবে এবং প্রচুর পরিমাণে অস্ত্র এবং সামরিক প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি করবে, মোটামুটি তাতে বোঝা যাচ্ছে। যার কারণে এত বিরাট ব্যাপক বাজেট, $1.5 ট্রিলিয়ন মানে কল্পনার বাইরে। বিশ্বের সামরিক ইতিহাসে এটিই প্রথম এত বড় বাজেট আমেরিকা দিল। এই বাজেট পাশের ব্যাপারে অবশ্যই ডেমোক্র্যাটরা চরমভাবে বিরোধিতা করেছে। এমনকি রিপাবলিকান দলের 7 জন, ডোনাল্ড ট্রাম্পের যে রিপাবলিকান দল,
তার 7 জন সদস্য এই বিলের বিরোধিতা করেছে এই বাজেটের। তো 216 ভোট পড়েছে বাজেটের পক্ষে, $1.5 ট্রিলিয়ন বাজেটের পক্ষে, আর 212 ভোট পড়েছে বিপক্ষে। ডেমোক্র্যাট দল থেকে 6 জন বিলের পক্ষে ভোট দিয়েছে, আর রিপাবলিকান দলের 7 জন বিলের বিরুদ্ধে ভোট দিয়েছে। তার মানে খুব ন্যারো ভোটে, অর্থাৎ 16 আর 12, 216 212, 4 ভোটের ব্যবধানে এই বাজেট পাস হয়েছে। কিন্তু অনেক প্রতিনিধি পরিষদের সদস্য তারা আশা করছেন যে এই বাজেট সিনেটে গিয়ে আটকে যাবে, এত বড় বিশাল বাজেট পাস হবে না। আমরা বুঝতেই পারছি এত বড় বিশাল বাজেট করার মানেই হচ্ছে আমেরিকা আরও বেশি অ্যাগ্রেসিভ হবে, ইরান মধ্যপ্রাচ্যে মারাত্মক রকমের যুদ্ধ করবে এবং এর জন্য তাদের প্রয়োজনীয় সামরিক অস্ত্র, রসদ, সরঞ্জাম এগুলো তৈরি করবে। আমেরিকা এত বিরাট বাজেট করতে কেন বাধ্য হচ্ছে? বাধ্য হচ্ছে বলতে কেন করছে? সেটাই এই কারণে যে ইরানের সাথে যুদ্ধ করতে এসে দেখে যে মহাবিপদে পড়ে গেছে। এবং ডোনাল্ড ট্রাম্প কিন্তু কয়েকদিন আগে বলেছেন যে আমরা বিশ্বের একটি অন্যতম শক্তিশালী দেশের বিরুদ্ধে যুদ্ধ করছি। তো এই যুদ্ধ করতে এসে প্রতিদিন লাশ যাচ্ছে, আহত হচ্ছে, মার্কিন সেনারা প্রচুর পরিমাণে বিমান, ড্রোন, রাডার এ সমস্ত ধ্বংস হচ্ছে, ঘাঁটি ধ্বংস হচ্ছে। এগুলো ঠিকঠাক করতে হবে। মধ্যপ্রাচ্যে যদি ধরে রাখতে হয় তাদের অবস্থান, তাহলে ইরানের বিরুদ্ধে যুদ্ধে তাদেরকে জিততে হবে। এবং সেই জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বুধবার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যে এই যে সেনা নিহত হলো, এই সেনা হত্যার জন্য ইরানকে চরম মূল্য দিতে হবে এবং তিনি নতুন করে ইরানের বিরুদ্ধে হামলা চালাবেন। এই জন্য বোমারু বিমান প্রস্তুত হচ্ছে বলে ঘোষণা করেছেন। ইরানও এ ব্যাপারে প্রস্তুত এবং ইরানের পক্ষ থেকে পরিষ্কার করে বলা হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, আমরা এখন শুধুমাত্র প্রতিরোধমূলক হামলা চালাবো না, আমরা এখন এই নীতি অনুসরণ করব চোখের বদলে চোখ। অর্থাৎ আমেরিকা যেভাবে হামলা চালাবে, যে রকমের হত্যাকাণ্ড চালাবে, হয়তো ইরানের সামরিক বাহিনীও মার্কিন বাহিনীর উপরে একই রকমের হামলা চালাবে। এপাশে ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আকরাম মিনিয়া তিনি বলেছেন, এখন ইরানের বাহিনী আগের চেয়ে অনেক বেশি প্রস্তুত এবং যুদ্ধবিরতির যে ঘটনাটা গেল, এই যুদ্ধবিরতির সময় ইরান কিন্তু নিজেদেরকে আরও বেশি প্রস্তুত করে তুলতে পেরেছে এবং আগের অভিজ্ঞতার আলোকে ইরান এখন নতুন করে স্ট্র্যাটেজি সাজিয়েছে। নতুন নতুন স্ট্র্যাটেজি, নতুন নতুন কৌশল তারা অবলম্বন করবে এবং আমেরিকা যদি ভুলক্রমে স্থল অভিযান চালানোর চেষ্টা করে তাহলে তারা ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে। তারা টিকতে পারবে না ইরানের সামরিক বাহিনীর মুখে এবং এই নতুন কৌশলের কাছে তারা বিপর্যস্ত হয়ে পড়বে। কি কৌশল তিনি তা বলেননি। এদিকে সৌদি আরবের সাথে আমেরিকা একটা চুক্তি করেছে, পরমাণু চুক্তি। এই পরমাণু চুক্তির অধীনে সৌদি আরব কিন্তু ইউরেনিয়াম এনরিচ করতে পারবে, সমৃদ্ধ করতে পারবে। এখানে দুটো প্রত্যাশা ছিল ইসরায়েলের, সে দুটোর একটাও এখানে হয়নি। একটা প্রত্যাশা ছিল যে সৌদি আরব যাতে সামরিক দিকে এই পরমাণু কর্মসূচি ডাইভার্ট করতে না পারে, তার একটা ক্লজ থাকবে, ব্যারিয়ার থাকবে, যাতে কোনো মতেই সামরিক দিকে এই পরমাণু কর্মসূচি পরিচালিত করতে না পারে। কিন্তু সেই ক্লজ নাকি নেই, এক। আর দুই হচ্ছে ইসরায়েলের প্রত্যাশা ছিল এই চুক্তির বিনিময়ে ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবকে চাপ দেবে যে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি করতে হবে। কিন্তু এই চুক্তিতে এইরকম কোনো শর্ত, এরকম কোনো ক্লজ নেই। তাহলে ইসরায়েলের আশা আপাতত ভঙ্গ হলো। কিন্তু আমার বিশ্লেষণ ভিন্ন জায়গায়, সেটা হচ্ছে পরমাণু কর্মসূচি যখন ইরান পরিচালনা করে তখন সেটা নিষিদ্ধ হয়ে যায়, সেটা হারাম হয়। আর সৌদি আরবকে যখন পরমাণু কর্মসূচি পরিচালনা করার অধিকার দেওয়া হয় এবং ইউরেনিয়াম এনরিচ করা, সমৃদ্ধ করার সুযোগ দেওয়া হয় এবং সেখানে কোনো ক্লজ নেই, সেটা হালাল হয় কি করে? এই যে মার্কিন সরকারের দ্বৈত অবস্থান সব সময়, এই দ্বৈত অবস্থান আসলে কোথায় গিয়ে শেষ হবে? কেন এইরকম তারা করবে? এই মুহূর্তে সৌদি আরবের সাথে পরমাণু চুক্তি করার একটা বড় কারণ থাকতে পারে। সৌদি আরব কিন্তু এই যুদ্ধে আমেরিকাকে এখন খুব বেশি একটা ফেভার করছে না। ফেভার যদি না করে তাহলে সৌদি আরব হচ্ছে মধ্যপ্রাচ্যে ইরানের বিপরীতে সবচেয়ে বড় শক্তি। সেই বড় শক্তি যদি আমেরিকার হাত থেকে সরে যায় তাহলে আমেরিকার এখানে থাকে কি? এই জন্য সৌদি আরবকে পক্ষে রাখার জন্য, তাকে ম্যানেজ করার জন্য এই পরমাণু কর্মসূচি দিল। ঠিকই সময়ের ব্যবধানে তারা প্রয়োজন মতো চেপে ধরবে। সৌদি আরব যে ফ্রি হ্যান্ডে এই পরমাণু কর্মসূচি পরিচালনা করতে পারবে এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না। তারা ঠিকই একসময় চেপে ধরবে, এই কর্মসূচি পরিচালনা করতে গেলে তোমাকে ইসরায়েলকে স্বীকৃতি দিতে হবে, ইসরায়েলের সাথে সম্পর্ক করো।
আবার আরও অনেক শর্ত দিতে পারে। এই মুহূর্তে হয়তো ফ্রি স্টাইলে সব কিছু দিয়ে দিল মনে হচ্ছে। এটা আমেরিকা বোঝা বেশ কঠিন। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন যে ম্যানিলায় আসিয়ানের সম্মেলনে তিনি বলেছেন যে ইরান চুক্তির জন্য পাগল হয়ে গেছে, মরিয়া হয়ে উঠেছে। একই বক্তব্য তারপরেই বলছেন তিনি যে মনে হচ্ছে তারা চুক্তি চায় না। যদি তারা চুক্তি না চায় বা চুক্তি না করে তাহলে তাদেরকে চড়া মূল্য দিতে হবে। যিনি বলছেন চুক্তির জন্য মরিয়া হয়ে উঠেছে ইরান, তিনি আবার পরবর্তী বাক্যে বলছেন যে মনে হয় তারা চুক্তি ছাড়া। এ কেমন দ্বৈত রীতি, কেমন প্যারাডক্স, কি কথায় দ্বিচারিতা, অদ্ভুত কথা। তিনি কি সুস্থ মস্তিষ্কে বললেন নাকি অসুস্থ মস্তিষ্কে বললেন বোঝা মুশকিল। তবে ইরান পরিষ্কার করে বলছে যে আমেরিকার সাথে যুদ্ধবাদ দিয়ে চুক্তির দিকে ইরান এই মুহূর্তে আর যাবে না। কারণ চুক্তি যখন করে সেই চুক্তি আমেরিকা রাখে না, তাহলে আমেরিকার সাথে চুক্তি করে লাভ কি? ইরানের এই অভিযোগ, ইরানের এই বক্তব্য খণ্ডন করার কোনো পথ আছে? সম্ভবত নেই। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাই। আলোচনা শেষের আগে আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনাদের মতামত জানতে চাই যে এই যে বাবাল মানদেব কেন্দ্রিক যে সংকট তৈরি হলো এবং সৌদির সাথে ইয়েমেনের যখন এরকম একটা সংকট, তখন সৌদি আরবকে আমেরিকা এই পরমাণু কর্মসূচি পরিচালনার জন্য চুক্তি করে দিল, অনেকটা ফ্রি হ্যান্ডে পরিচালনার জন্য। আপনাদের কি মনে হয় যে সৌদি আরব আসলে ভবিষ্যতে এরকম ফ্রি স্টাইলে এই পরমাণু কর্মসূচি পরিচালনা করতে পারবে? আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখুন। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা এখানে শেষ করতে চাই। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।